Hello, assalamu alaikum. It's me Faizul Islam Faisal, and today we are going to talk about thyroid hormone synthesis. So let's go ahead and first start with the topic introduction. So we know that thyroid gland is a larger endocrine gland, one of the larger endocrine gland, and it has two functions. First primary function is the production of thyroid hormones, and second primary function is the production of calcitonin. So thyroid hormones আমাদের বডিতে কেন দরকার পড়ে? Mainly thyroid hormone কাজ হচ্ছে বডির মেটাবলিজম বাড়ানো, metabolism. Then we know that body mass, maintenance of body mass, then maintain. That means these three things is the main basics function, that is metabolism increase করে, then হচ্ছে body mass maintain করে, ঠিক আছে, then হচ্ছে আমাদের maintain, that is আমাদের mental যে growth development, এগুলো growth mental growth development কে influence করবে thyroid hormone. Then excess thyroid hormone যদি বডিতে তৈরি হয় সেক্ষেত্রে আবার sympathetic কিছু অ্যাক্টিভিটি দেখায়, লাইক ট্রেমর হইতে পারে, sympathetic অ্যাক্টিভিটি এগুলো, তারপর হচ্ছে মেটাবলিজমের কারণে হিট প্রোডাকশন হইতে পারে, তারপর হচ্ছে ট্রেমর, হিট, দেন ট্যাকিকার্ডিয়া হইতে পারে যেহেতু sympathetic অ্যাক্টিভিটি. সো এক্সেস থাইরয়েড হরমোন সিনথেসিস হলে আবার ট্যাকিকার্ডিয়া হইতে পারে, হিট প্রোডাকশন হইতে পারে. সো দেন হচ্ছে আমরা আরেকটা ফাংশন করছি হচ্ছে প্রোডাকশন অফ ক্যালসিটোনিন. ক্যালসিটোনিন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন দিয়ে হয় নর্মালি, আর এগুলোর রেগুলেশন হয় নর্মালি হচ্ছে যে হাইপোথ্যালামাস থেকে আসে হচ্ছে থাইরোট্রপিক রিলিজিং হরমোন, সেটা এসে পিটুইটারি গ্ল্যান্ডের উপরে কাজ করে. পিটুইটারি গ্ল্যান্ড থেকে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়, যেটা কিনা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে থাইরয়েড হরমোন T3 এবং T4 রিলিজ করে. এটা হচ্ছে নর্মাল ইন্ট্রোডাকশন of thyroid hormone synthesis. Let's go further with the anatomy, then histology and the normal process of synthesis of thyroid hormone. ওকে, তাহলে দেখো এখন থাইরয়েড হরমোন সিনথেসিসে প্রথমে আমরা একটু অ্যানাটমিটা সম্পর্কে জানি যে থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে. থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে এই যে এটা দেখতেছো, এটা হচ্ছে ল্যারিংস, দিস ওয়ান ইজ ল্যারিংস, আর এটা হচ্ছে ট্রাকিয়া. সো ট্রাকিয়া এবং ল্যারিংসের এই যে অংশটা এইখানে দেখো যে এটা এই যে বাটারফ্লাই শেপ যে অর্গানটা দেখতেছো এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এটা বাটারফ্লাই শেপ, এবং মাঝখানে এইখানে যে উঁচু অংশটুকু এটাকে বলা হয় পিরামিডাল লোব. দিস ইজ দ্য রাইট লোব অ্যান্ড দিস ইজ দ্য লেফট লোব. ওকে, সো হিস্টোলজিটা দেখো যে থাইরয়েড গ্ল্যান্ড ইজ কনসিস্ট অফ মাল্টিপল ফলিকলস. দ্যাট মিনস এর ভিতরে অনেকগুলো ফলিকল থাকে. এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এরকম অনেকগুলো ফলিকল থাকবে. তা আমি একটাকে জুম করে দেখাবো এখন. দিস আর মাল্টিপল ফলিকলস. এটা একটা ফলিকলস এবং এখানে এগুলো ফ্ল্যাট এপিথেলিয়াল সেলস. তাহলে যখন থাইরয়েড গ্ল্যান্ড ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে তখন যে এপিথেলিয়াল সেলগুলো থাকে এগুলোকে বলি ফ্ল্যাট এপিথেলিয়াল সেলস, আর যখন অ্যাক্টিভ অবস্থায় চলে আসে তখন এই সেলগুলো কিউবয়েডালে পরিণত হয়, তখন কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস থাকে. তাহলে যখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে তখন এগুলোকে বলি হচ্ছে ফ্ল্যাট এপিথেলিয়াল সেলস, এবং তখন এই ভিতরে যে জায়গাটা দেখতেছো এটাকে বলা হয় কলয়েড. এটা হচ্ছে কলয়েড. এখন কলয়েড কথাটা মানে কি? কলয়েড বলতে আমরা জানি যে হচ্ছে প্রোটিন ইন নেচার. কলয়েড হচ্ছে প্রোটিন. তাহলে কলয়েডাস সাবস্টেন্স বলতে বোঝাচ্ছে এখানে থাকে প্রোটিনিশিয়াস কিছু ম্যাটেরিয়াল থাকে, যেমন হচ্ছে তাকে বলি এটা হচ্ছে কলয়েড. তাহলে কলয়েড কেন বলা হয়? এর ভিতরে কিছু প্রোটিনিশিয়াস ম্যাটেরিয়াল থাকে যেগুলো যেমন হচ্ছে গ্লাইকোপ্রোটিন, দেন থাইরোগ্লোবিউলিন. These are proteinaceous materials and these are filled with a colloid, মানে ভিতরে যে জায়গাটা, ভিতরের সার্কেলটা পুরোটাই ফিল্ড উইথ colloid particles. এই proteinaceous material দেওয়া ফিল্ড থাকে, আর চারপাশে যে সেলগুলো থাকে এগুলো হচ্ছে ফ্ল্যাট এপিথেলিয়াল সেলস, আর পুরোটা মিলে একটা ফলিকল. ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থা যখন থাকে তখন বলি ফ্ল্যাট এপিথেলিয়াল সেলস, যখন অ্যাক্টিভ অবস্থা থাকে তখন কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস বলি, এবং তখন কলয়েডাল যে ইয়েটা আছে এটার রেঞ্জটা তখন কমে যায়. যখন অ্যাক্টিভ অবস্থা থাকে তখন কলয়েডাল এই রেঞ্জটা কমে যায়. এগুলো তখন কিউবয়েডের শেপ ধারণ করে, এই সেলগুলো তখন কিউবয়েড শেপ ধারণ করে, এবং এখানে জায়গা কমে আসতেছে কলয়েডাল. এটা হচ্ছে যখন অ্যাক্টিভ অবস্থা থাকে. সো সবাই এখন দেখেন যে থাইরয়েড হরমোন ইজ সিক্রেটেড বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড. তো থাইরয়েড হরমোন কি আমরা জানি T3 T4 এবং রিভার্স থাইরয়েড হরমোনও একটা আছে. তো
হচ্ছে T3 T4 এগুলো কেমিস্ট্রিটা আমরা একটু জানি যে এইখানে দেখেন যে হচ্ছে যদি আমি T4 বলি মানে কি টেট্রা আয়োডোথাইরোনিন, তাহলে হচ্ছে টেট্রা মানে চারটা, তাহলে চারটা আয়োডিন থাকবে, তাহলে এই 3 প্রাইম পজিশনে একটা থাকে, 5 প্রাইম পজিশনে একটা থাকে, আবার এই পাশেও 3 প্রাইম পজিশনে একটা আয়োডিন থাকবে, 5 প্রাইম পজিশনে একটা আয়োডিন থাকবে, তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা, কোন কোন পজিশনে 3 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, তাহলে 3 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম টেট্রা আয়োডোথাইরোনিন, এটা হচ্ছে T4 এর স্ট্রাকচার। যদি আমি T3 এর স্ট্রাকচার বলি তাহলে কেমন হবে, T3 মানে কি যে ট্রাই আয়োডোথাইরোনিন মানে তিনটা আয়োডিন হবে, সেই ক্ষেত্রে আমার প্রথমটা যেটা আছে এই 5 প্রাইম পজিশন থেকে এই আয়োডিনটা সরে যাবে, ঠিক আছে, তখন কটা থাকতেছে 1 2 3, তখন এটা হয়ে যাবে T3, এটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, ঠিক আছে। এরপর আরেকটা আছে রিভার্স ট্রাই আয়োডোথাইরোনিন, সেটা কিরকম, সেটা হচ্ছে R T3 রিভার্স ট্রাই আয়োডোথাইরোনিনটা যেটা হয় যে এইখানে ট্রাই আয়োডোথাইরোনিনে এই 5 প্রাইমে আয়োডিন ছিল, কিন্তু রিভার্সের ক্ষেত্রে যেটা হবে এই আয়োডিনটা এইখানে থাকবে, এই 5 প্রাইমে থাকবে। So we know that iodine is an essential raw material for thyroid hormone synthesis. এখন এই আয়োডিনটা আমাদের যে ডায়েটারি আয়োডিন আছে এটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম থেকে অ্যাবজর্পশন করার পরে সেটার আপটেক হয় কোথায়, থাইরয়েড গ্ল্যান্ডে। এই থাইরয়েড গ্ল্যান্ডে হয় এবং কিডনিতেও হয়, তো ম্যাক্সিমাম আপটেকটা হয় হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে। তাহলে মনে করেন এটা হচ্ছে আমাদের জিআইটি, এই জিআইটি ইন্টেস্টাইন থেকে আয়োডাইড যেটা আছে এটা অ্যাবজর্পশন করা হবে, অ্যাবজর্পশন করে মেজর আপটেক বলছে কি থাইরয়েড, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এটা থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এখন আমাদের ডেইলি যে আয়োডাইড রিকোয়ারমেন্ট আছে 500 মাইক্রোগ্রাম আয়োডাইড, তাহলে ডেইলি আমাদের ডায়েটারিতে 500 মাইক্রোগ্রাম আয়োডাইড আমরা খাচ্ছি, তাহলে সেইখান থেকে এই 500 মাইক্রোগ্রাম থেকে আমার থাইরয়েড গ্ল্যান্ড নিবে হচ্ছে 120 মাইক্রোগ্রাম, তাহলে হচ্ছে 120 আপটেক হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে। আর থাইরয়েড গ্ল্যান্ডে 120 আপটেক হবে এবং এই 120 মাইক্রোগ্রাম আয়োডিন থেকে আমাদের থাইরয়েড হরমোন সিনথেসিস করবে, MIT DIT তারপর T3 T4 এগুলো সিনথেসিস করবে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আয়োডাইড বের হবে হচ্ছে 80 মাইক্রোগ্রাম, তাহলে আসছিল থাইরয়েড গ্ল্যান্ড আপটেক করছে 120 মাইক্রোগ্রাম আর সে সিক্রেট করতেছে 80 মাইক্রোগ্রাম এবং লেফট থাকতেছে বাকি থাকতেছে হচ্ছে 40 মাইক্রোগ্রাম, সেই 40 মাইক্রোগ্রাম সে তার থাইরয়েড গ্ল্যান্ড থেকে বের করে এক্সট্রা সেলুলার ফ্লুইডের দিকে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এরপরে আসেন এই 80 মাইক্রোগ্রাম কোথায় যাবে, 80 মাইক্রোগ্রাম পরবর্তীতে লিভার এবং আদার টিস্যুতে যাবে। আমরা জানি যে হচ্ছে T3 T4 থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হওয়ার পরে এটা বিভিন্ন টিস্যুতে পেরিফেরাল টিস্যুতে গিয়ে T4 কনভার্সন হয়ে T3 হয় এবং আমাদের মেটাবলিজম তারপর হচ্ছে অক্সিজেন কনজাম্পশন স্টিমুলেশন করা, এই যে ফাংশনগুলো আছে থাইরয়েড হরমোনের সেই ফাংশনগুলো তারা সম্পূর্ণ করে। তাহলে এখন এই 80 মাইক্রোগ্রাম থেকে 80 মাইক্রোগ্রাম কোথায় আসবে, লিভার এবং আদার টিস্যুতে এটা আপটেক করা হবে এবং এই লিভার থেকে আবার বাইলের মাধ্যমে যাবে হচ্ছে 20 মাইক্রোগ্রাম, বাইলের মাধ্যমে যাবে হচ্ছে 20 মাইক্রোগ্রাম, ঠিক আছে, বাইলের মাধ্যমে যাবে 20 মাইক্রোগ্রাম আর বাকি যেটুকু থাকে এটা হচ্ছে 80 মাইক্রোগ্রাম আসছিল, 20 মাইক্রোগ্রাম চলে গেছে বাইল দিয়ে, তাহলে বাকি থাকে কত 60, তাহলে সেই 60 মাইক্রোগ্রাম আসবে হচ্ছে কিডনিতে, ইউরিন দিয়ে সেটা চলে যাবে। এটা হচ্ছে আয়োডিন হোমিওস্টেসিস। তাহলে কি হলো যে আমার ডায়েটারি আপটেক ছিল হচ্ছে 500 মাইক্রোগ্রাম, সেখান থেকে থাইরয়েড আপটেক হচ্ছে 120 মাইক্রোগ্রাম। থাইরয়েড এখানে কি করছে, এই আয়োডিনটাকে ইউজ করে থাইরয়েড হরমোন সিনথেসিস করছে, সেই থাইরয়েড হরমোন সিনথেসিস করার পরে সে 80 মাইক্রোগ্রাম পাঠিয়ে দিচ্ছে হচ্ছে লিভার এবং পেরিফেরাল টিস্যুতে, বাকি 40 গ্রাম সে এক্সট্রা সেলুলার স্পেস মানে এক্সট্রা সেলুলার ফ্লুইডে পাঠিয়ে দিচ্ছে। এই 80 মাইক্রোগ্রাম লিভার এবং আদার টিস্যুতে আসার পরে এখান থেকে সেটা কোথায় গেছে, বাইলের মাধ্যমে গেছে 20 মাইক্রোগ্রাম, বাকি 60 মাইক্রোগ্রাম সে কিডনি এবং ইউরিন দিয়ে এটা এক্সক্রিট করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের আয়োডিন হোমিওস্টেসিস। এরপর আমরা যাব দ্য ফর্মেশন অফ থাইরয়েড হরমোন সিনথেসিস। চলুন দেখি আয়োডাইড ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য থাইরোসাইটস। আমাদের ডায়েটারি যে সল্ট আছে আমরা জানি যে আয়োডিনযুক্ত লবণ আমরা খাইতে বলি, যে মোল্লা সল্ট, আমরা ছোটোবেলায় একটা অ্যাড দেখছিলাম। তো আয়োডিনযুক্ত লবণ, এই আয়োডিনযুক্ত লবণ খাওয়ার পরে এটা ইন্টেস্টাইন থেকে রিঅ্যাবজর্পশন করার পরে এটা সার্কুলেশনে আসবে। তাহলে এখানে যে আয়োডিনটা থাকে এটা হচ্ছে আয়োডাইড রূপে থাকে, মানে আয়ন রূপে থাকে, এই যে আয়োডাইড। তাহলে ব্লাডের সার্কুলেশনে যখন আয়োডাইড থাকবে, এই আয়োডাইডগুলো আমরা বলছিলাম যে মেজর আপটেক হচ্ছে থাইরয়েড মানে থাইরয়েড গ্ল্যান্ডে। থাইরয়েড গ্ল্যান্ডে যে সেলগুলো থাকে যে থাইরোসাইটস, ঠিক আছে, ফলিকুলার সেলস থাইরোসাইটস, এটা একটা থাইরোসাইটস, এটা হচ্ছে ক্যাপিলারি, তাহলে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, মাঝখানে এটা একটা বেসমেন্ট মেমব্রেন থাকে এখানে, আর এটা হচ্ছে আমার থাইরোসাইটস ফলিকুলার সেলস।
তাহলে এখন দেখেন যে হচ্ছে এই আয়োডাইডগুলো আছে, এগুলো হচ্ছে আমি কি করব, থাইরোসাইড মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে আমাকে আপটেক করতে হবে। তাহলে ব্লাড সার্কুলেশন থেকে থাইরোসাইডের মধ্যে আপটেক করার জন্য এখানে একটা ট্রান্সপোর্টার থাকে, যেই ট্রান্সপোর্টারটার নাম হচ্ছে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার। কেন সিম্পোর্টার বলা হয়, কারণ সোডিয়াম এবং আয়োডিন দুটো একসাথে এখানে এন্ট্রি করবে। তাহলে এই যে ট্রান্সপোর্টটা আছে, এই ট্রান্সপোর্টটার নাম হচ্ছে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার, NIS। তাহলে আমরা এই যে ট্রান্সপোর্টারটার নাম করলাম কি, সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার। সিম্পোর্টার বলা হয়েছে কারণ এখান দিয়ে সোডিয়ামও যাবে এবং সাথে আয়োডিনও আসবে, আয়োডাইড আসবে, ঠিক আছে। এখন দেখেন যে এখানে যে সোডিয়ামটা আসতেছে, বলা হয়েছে এই সিম্পোর্টার যেটা আছে, এই সিম্পোর্টারটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয়ে থাকে কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে ভ্যাজোল্যাটারাল মেমব্রেন, এটা হচ্ছে এই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, আর এটা হচ্ছে সেলের ভ্যাজেল সাইড, সো এটাকে বলা হয় ভ্যাজোল্যাটারাল মেমব্রেন। এই ভ্যাজোল্যাটারাল মেমব্রেনে আমরা জানি একটা পাম্প থাকে, যেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। তাহলে এখানে একটা পাম্প থাকে, সেই পাম্পটার নাম কি জানি, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের কাজ হচ্ছে 3টা সোডিয়ামকে সেলের বাইরে নিয়ে যাওয়া এবং 2টা পটাশিয়ামকে সেলের ভিতরে নিয়ে যাওয়া। তাহলে এখানে 2টা পটাশিয়াম সেলের ভিতরে আসবে আর 3টা সোডিয়াম সেলের বাইরে যাচ্ছে। তাহলে এখন এখানে জানি যে হচ্ছে এটা সোডিয়াম পটাশিয়াম এটিপিস পাম্প, দ্যাট মিনস এখানে আমার প্রচুর পরিমাণে এটিপি খরচ করতে হয় এই পাম্পটা কাজ করার জন্য। তাহলে এখানে কি হচ্ছে যে সোডিয়াম 3টা বাইরে যাচ্ছে, 2টা পটাশিয়াম ভিতরে আসতেছে, তার মানে এইটার যে এনার্জিটা আছে এই এনার্জিটা ইউজ করেই, দ্যাট মিনস এখানে যখন সোডিয়াম বাইরের দিকে যাবে তখন কী হবে, ভিতরে সোডিয়াম একটা ঘাটতি দেখা দিবে, সেই ঘাটতির জন্যই আমার এই সিম্পোর্টার দিয়ে সোডিয়ামও ঢুকে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জন্য এটাকে বলা হয় সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মানে এইটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কেন অ্যাক্টিভ বলা হয়, কারণ এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে কাজ করা হয়। কেন, যেমন দেখেন আমরা জানি যে সেলের মধ্যে সাধারণত নেগেটিভ চার্জ বেশি থাকে, একটা সেলের মধ্যে নেগেটিভ চার্জ বেশি থাকে কারণ ওখানে প্রোটিন থাকে বিভিন্ন ধরনের, এই জন্য হচ্ছে আমরা জানি যে সেলের মধ্যে নেগেটিভ চার্জ বেশি থাকে। তো এইখানে আয়োডাইড যেটা আছে এটা একটা নেগেটিভলি চার্জ, সো নেগেটিভলি চার্জ আয়োডাইডকে আমরা কি করতেছি, বাইরে থেকে সেলের মধ্যে নিচ্ছে, দ্যাট মিনস এটা ভিতরের দিকে নেগেটিভ চার্জ বেশি থাকা সত্ত্বেও আমার কি হচ্ছে যে আয়োডাইড এদিকে নিচ্ছে, দ্যাট মিনস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে কাজ করতেছি, এদিকে নেগেটিভ চার্জ বেশি থাকা সত্ত্বেও আমি নেগেটিভ চার্জকে এদিকে ট্রান্সপোর্ট করতেছি, এই জন্য এটাকে বলা হয় অ্যাগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট and this one is the primary active transport. Okay, now we can see on the right side there is a sodium iodide symphoter, যেটা দিয়ে হচ্ছে হলুদ কালারের আয়োডাইড ঢুকতেছে, সাথে সোডিয়ামও ঢুকতেছে inside the thyrocytes. Then the apical membrane of the thyrocytes, there is a peptide. এরপরে চলেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই আয়োডাইডকে সেলের ভিতরে আপটেক করার পরে তারপরে তার নেক্সট প্রসেসটা কি কি। এই আয়োডাইড সোজা চলে যাবে হচ্ছে, এটা হচ্ছে থাইরোসাইডের ভেজাল সেল আর এই পাশে হচ্ছে অ্যাপিক্যাল সেল, এটাকে বলা হয় অ্যাপিক্যাল, এই অংশটা হচ্ছে অ্যাপিক্যাল। তাহলে অ্যাপিক্যালের এখানে আসার পরে এই অ্যাপিক্যাল থেকে সে বের হয়ে কোথায় চলে আসবে, কলয়েডের মধ্যে চলে আসবে, এটা হচ্ছে কলয়েড আর এটা হচ্ছে ফলিকল, থাইরোসাইড আর এটা হচ্ছে কলয়েড। তাহলে এখন কলয়েডের মধ্যে যখন আসবে তখন এখানে একটা এক্সচেঞ্জার থাকে যেটাকে বলা হয় ক্লোরাইড আয়োডাইড এক্সচেঞ্জার। কি বললাম, এখান থেকে ক্লোরাইড আয়ন সেলের মধ্যে আসবে আর আয়োডিনটা মানে আয়োডাইড যেটা আছে আয়োডাইডটা বাইরে যাবে, তো এটাকে বলা হয় ক্লোরাইড আয়োডাইড এক্সচেঞ্জার, ক্লোরাইড আয়োডাইড এক্সচেঞ্জার। এটা একটা নাম আছে যেটাকে বলা হয় পেনড্রিন, এই ট্রান্সপোর্টারটার নাম হচ্ছে পেনড্রিন। তাহলে এখন দেখেন যে এপিক্যাল সেল লেয়ারে আমার এই পেনড্রিন দিয়ে কি করতেছি, আমি ক্লোরাইডকে ভিতরে ঢুকাচ্ছি আর আয়োডাইডকে বাইরে পাঠিয়ে দিচ্ছি। এবার আয়োডাইডটা কোথায় আসলো, কলয়েডের মধ্যে আসলো। কলয়েডের মধ্যে আসার পরে আয়োডাইডের 3টা কাজ, 3টা ফাংশন, সেই ফাংশন 3টা কি কি, এই যে অ্যাপিক্যাল সেল লেয়ারটা আছে এই অ্যাপিক্যাল সেল মেমব্রেনে একটা এনজাইম থাকে যেটার নাম হচ্ছে থাইরয়েড পার অক্সিডেজ, এনজাইমটার নাম হচ্ছে থাইরয়েড পার অক্সিডেজ, TPO দিয়ে বুঝালাম যে হচ্ছে থাইরয়েড পার অক্সিডেজ এনজাইম। এই থাইরয়েড পার অক্সিডেজ এনজাইমের কাজ কী কী আমরা সেটা দেখবো একটা একটা করে। নাম্বার 1, এই আয়োডাইড যেটা আছে এটা প্রথমে কি হবে, অক্সিডেশন হবে, দ্যাট মিনস আয়োডাইড থেকে আয়োডিন হবে,
তাহলে একটা জিনিস দেখেন, এখানে ছিল -1 আর সেখান থেকে এটা হয়ে গেছে 0, অক্সিডেশন নাম্বার -1 থেকে 0 হয়ে গেছে। তার মানে এখানে যে রিয়াকশনটা হয়েছে সেটাকে বলা হয় অক্সিডেশন রিয়াকশন। তার মানে এখানে আয়োডাইডটা অক্সিডাইজড হয়েছে। তাহলে ফার্স্ট রিয়াকশনটা কি দাঁড়ালো এখানে? অক্সিডেশন রিয়াকশন। তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখি অক্সিডেশন রিয়াকশন। এইখানে লিখি। তাহলে এখানে কি হচ্ছে? আয়োডাইড অক্সিডাইজড হচ্ছে। তারপর নেক্সট যে স্টেপটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে কলয়েড। আমি বলছিলাম যে হচ্ছে কলয়েডের মধ্যে প্রোটিনেশিয়াস ম্যাটেরিয়াল বেশি থাকে। তাহলে প্রোটিনেশিয়াস ম্যাটেরিয়াল বলতে কি আছে? গ্লাইকোপ্রোটিন, দেন থাইরোগ্লোবিউলিন। তাহলে এই কলয়েডের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে থাইরোগ্লোবিউলিন। এটাকে আমি টিজি দিয়ে ডিনোট করলাম, এটা হচ্ছে থাইরোগ্লোবিউলিন। এগুলো একটা প্রোটিন। তাহলে থাইরোগ্লোবিউলিন, এই থাইরোগ্লোবিউলিনের মধ্যে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে। দেখেন এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেমন যে অ্যামাইনো অ্যাসিডটা এখানে আমরা উল্লেখ করবো সেটা হচ্ছে টাইরোসিন। এটা একটা টাইরোসিন। সাপোজ ধরেন আমি কেমিস্ট্রিতে দেখাইছিলাম যে T3 T4 এর কেমিস্ট্রিটা কীরকম সেটা আমি একটু আগেই দেখাইছি। তো এগুলো স্ট্রাকচারটা জাস্ট আপনারা ইমাজিন করে নেন যে এটা হচ্ছে টাইরোসিনের একটা স্ট্রাকচার। দেখেন এই টাইরোসিনগুলোতে, এই আয়োডাইডগুলো এসে কী করবে? এই টাইরোসিনগুলো 3 প্রাইম এবং 5 প্রাইমে এসে যুক্ত হবে। আমরা T3 এবং T4 এর কেমিস্ট্রিতে দেখছি যে হচ্ছে 3 প্রাইম এবং 5 প্রাইমে এসে আয়োডিন যুক্ত হচ্ছে। তাহলে সবাই লক্ষ্য করুন যে এই আয়োডিন এসে প্রথমে, এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। তাহলে এটা হচ্ছে একটা টাইরোসিন, ঠিক আছে? তাহলে কোনোটার 3 প্রাইমে এসে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে একটা আয়োডিন যুক্ত হচ্ছে। আবার কোনোটার 3 প্রাইম এবং 5 প্রাইম দুইটা জায়গায় এসে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। তাহলে এই টাইরোসিনের 3 প্রাইমে একটা আয়োডিন যুক্ত হচ্ছে, এই টাইরোসিনের 3 প্রাইম এবং 5 প্রাইমে দুইটা আয়োডিন যুক্ত হচ্ছে। তাহলে দেখুন একটা আয়োডিন 3 প্রাইমে যুক্ত হচ্ছে, এই জন্য এটার নাম হবে মনো আয়োডোটাইরোসিন। তাহলে এটা হচ্ছে একটা টাইরোসিন, যেহেতু 3 প্রাইমে একটা আয়োডিন যুক্ত হচ্ছে এই জন্য এটার নাম হয়ে গেছে মনো আয়োডোটাইরোসিন। তাহলে এটা আমরা নাম দিলাম হচ্ছে মনো আয়োডোটাইরোসিন, MIT। এটা MIT। তারপরে আসুন যে এইটাই দেখেন, এই টাইরোসিনে 3 প্রাইম এবং 5 প্রাইমে দুইটা আয়োডাইড যুক্ত করছে, এই জন্য এটা নাম হয়ে যাবে ডাই আয়োডোটাইরোসিন। তাহলে এটা নাম হচ্ছে ডাই আয়োডোটাইরোসিন। তাহলে আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে মনো আয়োডোটাইরোসিন আর একটা হচ্ছে ডাই আয়োডোটাইরোসিন। এখন তাহলে এই যে আয়োডিন যুক্ত করা 3 প্রাইম 5 প্রাইমে যে আয়োডিন যুক্ত করা, এটাকে বলা হয় অর্গানিফিকেশন, আয়োডাইড অর্গানিফিকেশন। তাহলে আমরা এবার নেক্সট যে রিঅ্যাকশনটা জানলাম সেটা হচ্ছে অর্গানিফিকেশন। তাহলে আমাদের প্রথম রিঅ্যাকশনটা কি দাঁড়ালো? অক্সিডেশন। দ্য নাম্বার 2 অর্গানিফিকেশন। এরপরে সবাই লক্ষ্য করুন যে এইখানে একটা ডিআইটি আছে, একটা এমআইটি আছে, এরকম অনেকগুলো কলয়েডের মধ্যে এরকম অনেকগুলো ডিআইটি, এমআইটি, টাইরোসিন এরকম অনেকগুলো থাকবে। তো যখন একটা মনো আয়োডোটাইরোসিনের সাথে, মানে এইটার সাথে যদি এইভাবে দেখেন, ধরেন আমি একটা চেইন আঁকি, এটা হচ্ছে টিজি মানে থাইরোগ্লোবিউলিনের একটা চেইন, মানে একটা পলিপেপটাইড রাখলাম বড় থাইরোগ্লোবিউলিনের। এর মধ্যে দেখেন প্রথমে আছে মনো আয়োডোটাইরোসিন, মনে করেন এটা হচ্ছে মনো আয়োডোটাইরোসিন। দেন এটা হচ্ছে ডিআইটিটা হচ্ছে ডাই আয়োডোটাইরোসিন। তাহলে এটা হচ্ছে মনো আয়োডোটাইরোসিন, এটা হচ্ছে ডাই আয়োডোটাইরোসিন। তাহলে এখন যদি এই মনো আয়োডোটাইরোসিন এবং ডাইয়োডোটাইরোসিন, মানে কি এখানে দুইটা আয়োডিন এখানে একটা আয়োডিন, এই দুইটাকে যদি একসাথে যুক্ত করে দেওয়া হয়, কাপলিং করে দেওয়া হয়, তখন এটা কয়টা আয়োডিন হয়ে যাবে? এখানে দুইটা এখানে একটা, তিনটা। মানে এটাকে তখন আমরা বলবো T3 ট্রাই আয়োডোথাইরোডিন, ঠিক আছে? তাহলে এখন দেখেন এই যে কাপলিং করা, এটা হচ্ছে কাপলিং করা, এটাকে বলা হয় কাপলিং রিঅ্যাকশন। তাহলে যখন এমআইটির সাথে ডিআইটি যুক্ত করতেছি তখন তিনটা আয়োডিন হচ্ছে, এই জন্য T3। এরপরে যদি আমি দুইটা ডাই আয়োডোটাইরোসিনকে কাপলিং করে দেই, তাহলে এইটা হচ্ছে ডাই আয়োডোটাইরোসিন, এটাও ডাই আয়োডোটাইরোসিন। তাহলে দুইটা ডাই আয়োডোটাইরোসিনকে যদি কাপলিং করে দেই তখন কি হবে? এখানে দুইটা আয়োডিন এখানে দুইটা আয়োডিন, তার মানে টোটাল হয়ে যাবে কয়টা? T4, 4টা আয়োডিন। তাহলে কথাটা বুঝা গেছে? তাহলে এইটা বলা হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। এটাকে কি বলে? কাপলিং রিঅ্যাকশন। তাহলে এখানে যে এনজাইমটা থাকতেছে এটাকে বলা হয় থাইরয়েড পার অক্সিডেজ, ঠিক আছে? পার অক্সিডেজ, থাইরয়েড পার অক্সিডেজ। কারণ কি এখানে যে অক্সিডেশন করতে হচ্ছে এই জন্য যে অক্সিজেন দিতে হবে সেই অক্সিজেনটা পার অক্সিডেজ এনজাইম থেকে আসবে, H2O2 থেকে আসবে। তাহলে থাইরয়েড পার অক্সিডেজ এনজাইম দিয়ে তিনটা কাজ হচ্ছে এখানে: অক্সিডাইজ
মানে প্রথমে অক্সিডেশন হচ্ছে, দেন এখানে আয়োডিন যুক্ত করে অর্গানিফিকেশন হচ্ছে, দেন এখানে কাপলিং হচ্ছে। এটা কার দ্বারা হচ্ছে? এই আমি যেখানে একটা ছবি আঁকছি এইটা দ্বারা হচ্ছে। ধরেন তার এই একটা পা দিয়ে আমি কাপলিং দেখাইলাম, তার একটা হাত দিয়ে আমি হচ্ছে অক্সিডেশন দেখাইলাম, আর একটা হাত দিয়ে হচ্ছে আমি অর্গানিফিকেশন দেখাইলাম। তার মানে এই লোকটা এই তিনটা কাজ করতেছে, অক্সিডেশন, অর্গানিফিকেশন, কাপলিং। ঠিক আছে, এখন নেক্সট যে কাজটা সেটা আমার কি? তাহলে এখানে দেখেন এগুলো হচ্ছে কি এটা থাইরোগ্লোবিলিন। থাইরোগ্লোবিলিনের মধ্যে কি কি থাকতেছে? T3 T4, তারপরে টাইরোসিন, MIT DIT এগুলো থাকতেছে। Iodide oxidase to iodine by thyroid peroxidase enzyme, then organification of iodine by peroxidase, MIT হচ্ছে DIT হচ্ছে monoiodotyrosine, diiodotyrosine, then coupling হচ্ছে একটা monoiodotyrosine এবং একটা diiodotyrosine মিলে T3 T4 তৈরি হচ্ছে। এখন আমাদের নেক্সট যে কাজটা সেটা কি আমরা দেখি। আচ্ছা, এখন দেখেন আপনাকে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে ক্যাপিলারি, আর এটা হচ্ছে ফলিকুলার সেল, মানে থাইরোসাইটস। এরকম অনেকগুলো থাইরোসাইটস থাকবে, তাই না? মানে এটা হচ্ছে, এটা যেটা ফলিকল হয় এটা মাঝখানে কলয়েড, তার চারপাশে এরকম থাইরোসাইটগুলো থাকে। তাহলে আমি একটা থাইরোসাইট উপরে রাখলাম, তার নিচে আরেকটা থাইরোসাইট রাখলাম। এই থাইরোসাইটে কী হবে এবার দেখাবো। এবার তোমার নেক্সট যে স্টেপটা, সেই স্টেপটা কি দেখেন যে এখানে MIT DIT টাইরোসিন, তারপর হচ্ছে T3 T4, এদের যখন এরা সবাই কলয়েডের মধ্যে জমা থাকবে, রিজার্ভার হিসেবে জমা থাকবেন। ঠিক আছে, রিজার্ভার হিসেবে জমা থাকবে। বডির যখন নিড হবে, যখন বডির যখন প্রয়োজন হবে, তখনই এই DIT MIT এদেরকে তখন এন্ডোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, দ্যাট মিনস এই ফলিকুলার সেলের যেই এপিক্যাল মেমব্রেন আছে, এপিক্যাল মেমব্রেন থেকে কিছু সিডোপড তৈরি হবে। এগুলো হচ্ছে সিডোপড। এই সিডোপডের মাধ্যমে MIT DIT গুলোকে এভাবে এনগালফ করা হবে, তার ভিতরের দিকে ঢুকে নিয়ে আসা হবে। তাহলে MIT DIT এই জিনিসগুলো এন্ডোসাইটোসিস করতেছি। এটা আমি একটু দেখাই এভাবে, এটাকে বলবো হচ্ছে এন্ডোসাইটোসিস। নেক্সট স্টেপ হচ্ছে এন্ডোসাইটোসিস। এরপর আমি এগুলোকে এন্ডোসাইটোসিস করলাম, ভিতরে নিয়ে আসলাম। ভিতরে নিয়ে এসে এটা একটা ভ্যাকুলের মধ্যে নিয়ে আসলাম। আর এখানে মনে করা হচ্ছে লাইসোজোম। আমরা জানি লাইসোজোমের মধ্যে বিভিন্ন ডিগ্রেডেটিভ এনজাইম থাকে। তাহলে এই লাইসোজোম, এটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের মধ্যে বিভিন্ন ডিগ্রেডেটিভ এনজাইম থাকে। এই লাইসোজোমের সাথে এই ভ্যাকুলটা মিলিত হবে, ফ্যাগো লাইসোজোম হবে। তাহলে এই ভ্যাকুলটা যখন এটার সাথে মিলিত হবে, তাহলে সেটা আমি কীভাবে দেখাই, এই যে এরকম। তখন এখানে লাইসোজোমের মধ্যে যে আমরা জানি যে ডিগ্রেডেটিভ এনজাইম থাকে, মানে কিছু কাটার থাকে, এনজাইম থাকে, যেগুলো দিয়ে হচ্ছে আমি এই যে MIT DIT যে চেইনটা আছে, চেইনটাকে কাটবো, এই পলিপেপটাইড বন্ডটাকে কাটবো। কেটে আমি কী করবো, T3 T4 গুলোকে আলাদা করবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমি একটু দেখাই, দেখেন সবাই। এটা মনে করো একটা লং পলিপেপটাইড চেইন, এখানে MIT DIT T3 T4 এগুলো ছিল। তো এই কাটারগুলোর কাজ হচ্ছে এদের মাঝখানে কেটে দিবে, মাঝখানে পলিপেপটাইড যে বন্ডগুলো আছে, বন্ডগুলোকে কেটে দিবে। এবং কেটে দেওয়ার পরে তাদের নেক্সট যে কাজটা হবে, সেটা হচ্ছে এই যে ভেসেল সেল মেমব্রেন যেটা আছে, এটার সাথে এইভাবে ফিউজড হয়ে যাবে। ফিউজড হয়ে যাওয়ার পরে এখানে T3 T4 যেগুলো ছিল, এটা হচ্ছে T3, এটা হচ্ছে T4। তাহলে এখানে ক্লিফ করার পরে যে T3 T4 গুলো হয়েছে, সেই T3 T4 গুলোকে কোথায় পাঠিয়ে দিবে? ব্লাডে পাঠিয়ে দিবে। তাহলে ব্লাডের ভিতরে T3 আসবে, দেন T4 আসবে। এগুলো হচ্ছে থাইরয়েড হরমোন। এখন দেখেন যে এই T3 T4 এগুলা ব্লাডের ভিতরে চলে আসলো। তারপরে MIT DIT এই যেগুলো আছে, এগুলো কিন্তু সিক্রেশন হয় না। দ্যাট মিনস MIT DITর সিক্রেশন কিন্তু এখানে হবে না। MIT DIT গুলো আবার আমার রিসাইক্লিংয়ে ইউজ হবে। সেটা কীরকম, যে এইখান থেকে MIT DIT গুলো এসে এখানে এক ধরনের ডি আয়োডিনেজ এনজাইম থাকে, ফলিকুলের মধ্যে এক ধরনের ডি আয়োডিনেজ এনজাইম থাকে। তাহলে মনে করেন এটা একটা এই ডি আয়োডিনেজ এনজাইম কি করবে, MIT DIT গুলোকে কেটে MIT DITর মধ্যে এগুলো কি MIT কি যে মনো আয়োডো টাইরোসিন। তাহলে আয়োডো মানে কি আয়োডাইড, তার মানে এই মনো আয়োডো টাইরোসিন থেকে, মানে টাইরোসিন থেকে আয়োডাইডকে সরাই দিবে। ঠিক আছে, সে কী করবে, টাইরোসিন থেকে আয়োডাইড সরাই দিবে। তাহলে আয়োডাইডগুলো এখানে আবার
রিসাইক্লিং হবে, দ্যাট মিনস আবার এখানে আয়োডাইড থাইরয়েড হরমোন সিনথেসিসে ইউজড হবে। আর এখানে যে এমআইটি ডিআইটি ছিল মানে টাইরোসিন মলিকুল, যেটা আমরা এমআইটি যদি একটা ছবি আঁকি, এমআইটি ছবিটা ছিল এরকম, এরকম একটা টাইরোসিন মলিকুল ছিল যেখানে একটা আয়োডাইড ছিল। তাহলে এই এনজাইমটার কাজ হচ্ছে ডি আয়োডিনেজ এনজাইম, ডি আয়োডিনেজ, এই ডি আয়োডিনেজ এনজাইম কী করবে, এমআইটি ডিআইটিগুলো ক্লিপ করে এখান থেকে আয়োডাইডকে সরাই দিবে, সেই আয়োডাইডটা আবার রিসাইক্লিং হয়ে ইউজ হতে থাকবে। Here endocytosis occurs. এখানে থাইরোগ্লোবুলিনটাকে এন্ডোসাইটোসিসের মাধ্যমে থাইরোসাইটের মধ্যে নেওয়া হচ্ছে। দেন ইনসাইড দ্য সেল দেয়ার ইজ লাইসোজোম, লাইসোজোমের সাথে মিলে ফ্যাগোলাইসোজোম হয়ে লাইসোজোমের ডিগ্রেডিভ এনজাইম দিয়ে প্রোটিওলাইসিস হচ্ছে, যেটাতে T3T4 কে আলাদা করা হচ্ছে এবং দেন রিলিজড ইনটু দ্য ব্লাড স্ট্রিম। তাহলে এইটাই হচ্ছে আয়োডাইড আপটেক, এবং আয়োডাইড আপটেকের মাধ্যমে কীভাবে T3T4 সিনথেসিস হচ্ছে সেটা দেখাইলাম। তাহলে T3T4 যে দুটো আছে, এটা হচ্ছে থাইরয়েড হরমোন, এটা সিনথেসিস হইলো, কোথায় আসলো, ব্লাডে আসলো। এরপরে কী হবে সেটা একটু আমরা দেখব। তাহলে T3T4 যখন ব্লাডে আসবে তারপরে কী হবে সেটা আমরা একটু দেখি। আমি এখানে দেখাবো না, আমি আরেকটা ছবিতে দেখাবো T3T4 এরপরে কাজটা কি।